আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিত্র। বর্তমান সময়ে সামাজিক ব্যবসা অনেক বেশি শক্তিশালী উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন যোগাযোগ তৈরি করে এটি সবার জন্যই অনুপ্রেরণা যোগায়। সাভারের জিরাবোর সামাজিক কনভেনশন সেন্টারে 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। They did a fantastic job. Let's give a big applause for them. I felt disappointed because they didn't need me. But they did a wonderful job. And the fact that we can march on wherever we are to reach the goal that we set for ourselves. That's the important message that we got. And one more small kind of anecdote to go with it. I was sitting here and watching the stage and all the facilities. I entered the door here. I was here before in an empty hall, empty place, and wondered when we will have our conference here. This was built for Social Business Day. অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে কেন্দ্রে প্রবেশে দেরি হওয়ায় পরীক্ষা দিতে না পারা এইচএসসি শিক্ষার্থী আনিসা আহমেদের বিষয়ে বিবেচনা করছে সরকার। প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, মানবিক বিবেচনায় শিক্ষার্থীর বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা দেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করছে সরকার। তার দুঃসময়ে ব্যথিত জানিয়ে শিক্ষা উপদেষ্টা ওই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন। গেল একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময় করোনা আক্রান্ত হয়েছে ১৯ জন। এবছর করোনায় প্রাণ হারায় ১৯ জন, আর মোট আক্রান্ত হয় ৫১৮ জন। চিকিৎসকরা জানায়, এইবার করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী পাচ্ছে তারা। এ রোগ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনা প্রতিরোধের প্রস্তুতি অপ্রতুল। ঢাকায় টেস্ট হলেও ঢাকার বাইরে কিট সংকটে টেস্ট হচ্ছে না। রাজধানী মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, করোনা রাজধানী হাসপাতালগুলোর চিত্র কেমন দেখছেন, আর কিট সংকট কাটানোর কোনো উদ্যোগের তথ্য কি জানতে পেরেছেন কিনা? মিতু, আপনি যেমনটি বলছিলেন, এই মহাখালী ডিএনসিসি হাসপাতালে 9 জন ভর্তি ছিল, মাত্রই একজন নতুন রোগী আসলো। এখন পর্যন্ত 10 জন চিকিৎসা নিচ্ছে এবং সবশেষ তথ্য যদি বলি, এই হাসপাতালে এই মাসে করোনায় আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে গতকালকে একজনের মৃত্যু হয়েছে আর বাকি 2 জন এই মাসের মধ্যেই মৃত্যু হয়েছে। এবং এই হাসপাতালে গতকালকে 7 জন চিকিৎসা নিচ্ছিলেন, আজকে কিন্তু নতুন করে 3 জন রোগী ভর্তি হয়েছেন, অর্থাৎ 10 জন এখন চিকিৎসা নিচ্ছেন। এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি যে মহাখালী ডিএনসিসি হাসপাতালের আইসিইউ 3 নম্বরে বর্তমানে কোভিডের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আইসিইউ 1 এবং আইসিইউ 2 প্রস্তুত রাখা হয়েছে। যদি রোগীদের সংখ্যা বাড়ে সেক্ষেত্রে রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য সেই বেডগুলো এবং আইসিইউ 1 এবং আইসিইউ 2 প্রস্তুত রাখা হয়েছে। তো আমরা এখানকার চিকিৎসকদের সঙ্গে যে কথা বলেছি, তারা বলছেন যারা করোনা নিয়ে আসছেন এবং যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এবং যারা মারা যাচ্ছেন, তাদের কিন্তু করোনার সাথেও অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার কথা তিনি জানিয়েছেন, যে অন্যান্য রোগে আক্রান্ত থাকার কারণেই কিন্তু তারা বেশি মারা যাচ্ছেন, এমনটি কিন্তু জানিয়েছেন। এবং যারা আসলে শুধু করোনা নিয়ে আসছেন, তারা কিন্তু তাদের চিকিৎসা শেষে চলে গিয়েছেন। এবং আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে যে কথাটি বলেছি, তারা কিন্তু সব জানিয়েছেন যে করোনা যেহেতু শুরু হয়েছে, যেই করোনা নিয়ে প্রস্তুতি বা টেস্ট করানোর বেশি টেস্ট করানো যাচ্ছে না। ঢাকায় কিছুটা হলেও কিন্তু ঢাকার বাইরে কিন্তু কিট সংকটে হচ্ছে না। এবং আমরা স্বাস্থ্য অধিদপ্তরও খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, সেখান থেকে যে বলা হয়েছে কিটের চাহিদা বাড়ছে দিন দিন এবং তারা কিটের জন্য
আবেদন করেছেন, হয়তো কয়েকদিনের ভিতরে কিট চলে আসবে এমনটি কিন্তু জানিয়েছেন, এবং আসলে তখন টেস্টও বাড়ানো হবে। এবং আপনি জানেন যে যত টেস্ট বাড়বে ততই কিন্তু করোনা শনাক্ত আছে কিনা সেটি কিন্তু জানা যাবে। এবং আমরা হাসপাতালগুলোতে দেখেছি ডক্টর চিকিৎসকরা আছেন, তারা কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন রোগীদের সেবা দেওয়ার জন্য। এবং ডিএনসিসিতে বর্তমানে 10 জন রোগী রয়েছেন এবং 3 জন রোগী এই মাসের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তো মিতু, এই ছিল আমার কাছে রাজধানী ডিএনসিসি হাসপাতাল থেকে সবশেষ তথ্য। মিতু। দীপ্ত, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গেল একদিনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে 8 জনের অ্যান্টিজেন টেস্টে আরও 2 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় 3 দিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। এদিকে জেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। চলতি মাসে গতকাল পর্যন্ত এই চেকপোস্ট দিয়ে 4,644 পাসপোর্ট যাত্রী পারাপার করেছেন। তবে তাদের কারো করোনা টেস্ট করা হয়নি, শুধু হ্যান্ড স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। এতে আতঙ্ক রয়েছে স্থানীয়রা। করোনা পরীক্ষার জন্য কিটের চাহিদা পাঠানো হলেও কিট না আসায় পরীক্ষা করা হয়নি বলে জানায় ইমিগ্রেশন চেকপোস্ট। করোনা পরীক্ষা না করে যাত্রী পারাপার করায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে অনেকে। দিনাজপুরের হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, করোনার কিট বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ? যে মিতু, আপনি যেমনটি বলছেন, আমি এখন অবস্থান করছি হিলি ইমিগ্রেশন চেকপোস্টে। আপনাকে জানিয়ে রাখি, আমি কিছুক্ষণ আগে কিন্তু ডাক্তারের সঙ্গে কথা বলেছি। এখানকার উপজেলাতে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে আমি কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে যে আসলে তারা এখন পর্যন্ত 1200 কিটের জন্য তারা চাহিদা পাঠিয়েছে, কিন্তু প্রায় 3 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। এর কোনো সমাধান বা পাবে কিনা, কবে নাগাদ পাবে, এরকম কোনো প্রশ্নের উত্তর তারা কিন্তু আমাদেরকে দিতে পারেনি। যার জন্য কিন্তু এই যে করোনা, যে পাসপোর্ট যাত্রীরা যে করোনার মধ্যেও যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করছে, এতে কিন্তু চরম সংক্রমণ বৃদ্ধির জন্য একটি কিন্তু চরম আশঙ্কা দেখা দিয়েছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আমরা দেখেছিলাম যে প্রথম 1 সপ্তাহ কিন্তু হ্যান্ড স্ক্যানার এবং থার্মাল স্ক্যানার দিয়ে কিন্তু পাসপোর্ট যারা যাত্রী আসছিল বিভিন্ন দেশ থেকে এই হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করছিল, তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ তাপমাত্রা নির্ণয় করা কিন্তু হচ্ছিল। কিন্তু এটি আজকে কিন্তু একেবারেই ব্যতিক্রম চিত্র। সেটি হচ্ছে যে এখানে যে বুথ রয়েছে, সেই বুথে কিন্তু কোনো প্রকার স্বাস্থ্যকর্মীরা এখানে নেই, অর্থাৎ একবারে খোলামেলা অবস্থায় কিন্তু চলাফেরা করছে এখানকার পাসপোর্ট যাত্রীরা। বিশেষ করে করোনা একদিকে যেমন টেস্ট করা হচ্ছে না, অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষাও কিন্তু করা হচ্ছে না বর্তমানে এই হিলি ইমিগ্রেশন চেকপোস্টে। এতে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে এখানকার যারা পাসপোর্ট যাত্রী রয়েছে। পাসপোর্ট যাত্রীদের মধ্যে আপনাকে জানিয়ে রাখি, এই হিলি ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে কিন্তু আমেরিকান, ভারতীয় এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পাসপোর্ট যাত্রীরা কিন্তু যাতায়াত করে থাকছে। অর্থাৎ কার মধ্যে করোনা সংক্রমণ রয়েছে এটি কিন্তু জানার বা বুঝার মতন, পরীক্ষা করার মতন কোনো প্রকার কিট না থাকার কারণে মূলত এই সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে কিন্তু চরম ভোগান্তি বা আশঙ্কা, আপনার এখানকার মানুষরা কিন্তু অনেকটাই চিন্তিত রয়েছে এখানকার এই করোনার টেস্ট না হওয়ার কারণে। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে করোনা ভাইরাস যেমন এর আগে আমরা দেখেছিলাম বিগত দিনে করোনা কিন্তু অনেকটাই কিন্তু ছড়িয়ে পড়েছিল, যার জন্য সরকারের পক্ষ থেকে যদি এখনই সচেতন না হওয়া যায়, অর্থাৎ বিভিন্ন যেসব ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে সেই সব বা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেখানে যদি কিটের মাধ্যমে পরীক্ষা না করা যায়, সেক্ষেত্রে করোনা কিন্তু অনেকটা সংক্রমণ বৃদ্ধি পাবে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু দিনাজপুর জেলায় আমি হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছি, সদর হাসপাতাল, সেখানে কিন্তু গত কয়েকদিনে 5 জন। আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, রথযাত্রা উপলক্ষে আলোচিত সভায় বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা কাকে পছন্দ করবে সেটা ছিল জনগণের অধিকার। এই অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন। আজকে আমরা যেটা দেখেছি, যে কথাগুলো আমরা 16 বছর বলেছি, আমরা সেই কথাটি এখন শেখ হাসিনার দোসররাই বলছে। হাবিবুল আউয়াল গতকাল বলেছেন যে 2024 এবং তার আগের নির্বাচনগুলো ছিল ডামি নির্বাচন। তো এই ডামি নির্বাচনের কথা তো আমরা তখনই জোরালোভাবে বলে এসেছি বলেই আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাদের অনেক ছেলেকে অদৃশ্য করা হয়েছে, অনেককে নদীর ধারে, খালের ধারে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছে। কাউকে ধরে নিয়ে গিয়ে রিমান্ডে পায়ের নখ তুলে নেওয়া হয়েছে, কারো আঙুলের নখ তুলে নেওয়া হয়েছে, কারো শরীর ক্ষতবিক্ষত করা হয়েছে। এবং এই ডামি নির্বাচন প্রতিহত করার জন্য যারা নিয়মতান্ত্রিক সংগ্রাম করেছে তারও অসংখ্য
নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন এবং অন্ধ হয়ে গেছেন 200-300-র মতো বিএনপি এবং গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন তারা। দর্শক, আপনারা দেখছিলেন রুহুল কবির রিজভীর বক্তব্যের অংশবিশেষ। চলে যাচ্ছি পরের সংবাদে। গণতান্ত্রিক পরিবেশ ছাড়া বিদেশি বিনিয়োগ সম্ভব নয় বলে মনে করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। সকালে নিউ মার্কেট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি কথা বলেন। দেশের মানুষ 15 বছর ধরে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে জানিয়ে অসীম জনগণকে নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিতে হবে। গণতন্ত্রের যাত্রা মসৃণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশে বিএনপি নেতাকর্মীদের অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান অসীম। যে গণতান্ত্রিক পরিবেশ ছাড়া বিনিয়োগ হবে না, বিদেশি বিনিয়োগকারীরা আসবে না, আস্থা নিতে পারবে না। দেশের অভ্যন্তরে যারা বিনিয়োগ করবেন, নতুন শিল্প কারখানা গড়বেন, ব্যাংক থেকে লোন নেবেন, ব্যাংক থেকে লোন তারা নেয়ার সাহস পাচ্ছেন না, কিংবা ব্যাংকও লোন দিতে চাচ্ছে না। তাতে হবে যে অর্থনীতি যেমন বিপর্যস্ত হবে, গণতন্ত্রের উত্তরণের পথে একটা বাধা তৈরি হবে, ওই পরিবেশটা বিপর্যয় হবে সমগ্র বাংলাদেশের। ঈদুল আজহার পর থেকেই চালের বাজার বাড়তি। ভরা মৌসুমে অকারণে বেড়েছে বেশিরভাগ চালের দাম। মিনিকেট কেজিতে 5 থেকে 6 টাকা সহ বেড়েছে। মোটা ও মাঝারি চালের দামও বেড়েছে কেজিতে 2 টাকা। সরবরাহ ভালো থাকার পরও সবজির দাম বাড়তি। কমেছে কাঁচা মরিচের দাম। কারণ বাজার সহ ঢাকার সবগুলো বাজারের চিত্র প্রায় একই রকম। ডিম ও মুরগির দাম স্থিতিশীল থাকলেও প্রায় সব সবজির দামই 40 টাকার উপরে। এমন পরিস্থিতিতে বাজার তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের। দর্শক, এই মুহূর্তে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। মুস্তাফিজ, রাজশাহীর বাজারগুলোতে পণ্যের দামের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আর আবহাওয়ার পরিবর্তনের কারণে দামের কি কোনো তারতম্য লক্ষ্য করছেন কিনা জানাবেন। আমি তো চালের এখন ভরা মৌসুম চলছে। এখন খুচরা যে বাজার রয়েছে সেইখানে কিন্তু সব ধরনের যে চাল রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটি চালই কিন্তু আসলে বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এছাড়াও এক সপ্তাহের ব্যবধানে আমরা দেখেছি যে সবজির বাজারেও কিন্তু কয়েক পদের যে সবজি রয়েছে সেটিও কিন্তু দাম অনেকটাই বেড়েছে। এবং বাড়ার মধ্যেও কিন্তু আমরা দেখেছি চাল যেটি বিক্রি হচ্ছে সেটি হচ্ছে যে 1 থেকে 8 টাকা কেজি অন্তত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু আসলে বেড়েছে। এছাড়াও সবজির দাম কিন্তু আমরা দেখেছি 10 থেকে 40 টাকা পর্যন্ত বাড়তে। অর্থাৎ সাধারণ যারা মানুষ রয়েছে এই যে সবজি কেনাকাটা করতে এসে তারা কিন্তু অনেকেই বিপাকে পড়েছেন। এবং আপনি জানেন যে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, এই সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু মানুষের কাছে আমরা যে শুনেছি তারা বলছেন যে সঠিকভাবে আসলে বাজার যে মনিটরিং সেটি আসলে করা হচ্ছে না। এবং আমরা এই বাজারগুলো আসলে ঘুরে ঘুরে দেখেছি, প্রত্যেকটি বাজারে যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলিতে আসলে মূল্যর যে তালিকা যে অভিযান সেটি কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে আসলে করা হয়নি। এবং সাধারণ মানুষ বলছে যে চাল যেহেতু তারা আসলে কিনে খায় এবং এটি কিন্তু আসলে তাদের প্রধান খাদ্য, সেই ক্ষেত্রে যে হু হু করে যে দাম বাড়ছে এবং এটি যারা আসলে দায়িত্বরত আছেন তারা আসলে এটি উদ্যোগ অনেকটাই আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। এবং আপনি জানেন যে এই যে বেগুনটি এখন কিন্তু আসলে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 50 টাকা ছিল সেটি এখন 80 থেকে 90 টাকা। পটল কিন্তু আসলে 40 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। মুস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের পর সুপ্রিম কাউন্সিলের অনুমোদন দিয়েছে। এদিকে আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু প্রকল্পে প্রবেশে বাধা দিলে ইরানে নতুন সংকট তৈরির সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। রাশিয়াও চাইছে সংস্থাটির সঙ্গে সহযোগিতা বজায় রাখুক ইরান। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। অবশেষে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান। গেল বুধবার দেশটির পার্লামেন্ট মজলিসে এ সংক্রান্ত যে বিলটি পাশ হয়েছিল, বৃহস্পতিবার সেটির অনুমোদন দিয়েছে দেশটির সুপ্রিম কাউন্সিলও।
গেল 13 জুন ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকির দোহাই দিয়ে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলা শুরুর পর থেকেই আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রতি চরম অসন্তুষ্ট ছিল ইরান, কারণ সংস্থাটি সবচেয়ে বেশি ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করেছে। অথচ ইসরায়েলের অভিযোগের বিপক্ষে ইরানের কর্মসূচি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য কিংবা হামলার কোনো কার্যকর প্রতিবাদ জানায়নি তারা। এদিকে ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো পর্যবেক্ষণ না করতে দিলে অঞ্চলটিতে নতুন সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি জানান, ইরানে আন্তর্জাতিক আণবিক সংস্থার উপস্থিতি কোনো অনুগ্রহ থেকে নয়, বরং এটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা। তবে ইরান একতরফাভাবে সহযোগিতা স্থগিত করলে নতুন সংঘাতের হুমকি দেন সংস্থাটির মহাপরিচালক। সংস্থাটি থেকে বের হয়ে পরমাণু প্রকল্প পরিদর্শনে বাধা দিলে তেহরান আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে চলে যাবে বলে সতর্ক করেন তিনি। ইরান যেন আণবিক সংস্থার সঙ্গে আগের মতোই সহযোগিতা অব্যাহত রাখে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পরমাণু অস্ত্র তৈরিতে তেহরানের অনাগ্রহ বিশ্বের সামনে তুলে ধরতে সংস্থাটির সঙ্গে সহযোগিতা বজায় রাখা উচিত বলেও মন্তব্য তার। বিনয়ামিন, RTV। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।